সাউন্ডটা অফ রাখি সবাই। আজকে 4 নাম্বার অঙ্কতে শুরু করবো, আমরা 3 নাম্বার পর্যন্ত পড়ছি। তো 4 নাম্বার অঙ্কে দেখি কি বলছে। 4 নাম্বার অঙ্কে বলছে কামাল ইজ দ্য ওনার্স অফ Macroland Company Service. At the end of 2019, his first month of ownership, Kamal is trying to prepare a monthly financial statement. The following information relates to June of 2019. At June 30, Kamal owns 2 employees, circa 1,800 that will be paid on August 1, 2019. অর্থাৎ এই কামাল কোম্পানি তারা কি করছে যে জুনের 30 তারিখে কি করে, জুনের 30 তারিখ থেকে তারা এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে এবং এই টাকাটা সে কবে দিবে, আগস্টের 1 তারিখে টাকাটা দিবে। ঠিক আছে, আগস্টের 1 তারিখে টাকাটা পরিশোধ করবে। তার মানে কি আমাদের অঙ্কটা শুরু হয়েছে কোন মাসে? জুন মাসে। ঠিক আছে, জুন মাসে শুরু হয়েছে। তো যেহেতু সরি জুন না, হ্যাঁ জুনে শুরু হয়েছে, জুনের 1 তারিখ থেকে শুরু হয়েছে, জুনের শেষে যে বলছে এট দ্য এন্ড অফ জুন, অর্থাৎ জুনের 30 তারিখ, জুনে শেষ হয়েছে অঙ্কটা। ঠিক আছে, জুনেই শুরু জুনেই শেষ, তার মানে আমাদের অঙ্কটা হচ্ছে 1 মাসের। তো এই জুন মাসের টাকাটা তারা পরিশোধ করবে হলো কবে বলছে? আগস্ট মাসে। তার মানে কি এই 1800 টাকা তাদের বকেয়া আছে নাকি, এই কোম্পানি 1800 টাকা এখনো মজুরি কর্মচারীদের মজুরি দেয় নাই। তার মানে আমরা বলবো কি যে মজুরি বকেয়ার জাবেদা হবে। ঠিক আছে, মজুরি বকেয়ার সমন্বয় দাখিলা হবে। আমরা জাবেদা দিব কি বকেয়া মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট, যেটাকে ইংলিশে বললে আমরা স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। ওই যে জুন মাসের টাকা যে বকেয়া ছিল ওই টাকাটা আমরা এখানে বসাই দিছি 1800 টাকা। এরপরে বলছে on June 1, 2019, Kamal borrows 2 টাকা 48,000 from a লোকাল ব্যাংক। একটা ব্যাংক থেকে 10 বছরের মর্গেজ নিছে, মানে বন্ধকি ঋণ নিছে। ব্যাংকে বিভিন্ন জিনিস বন্ধক রেখে তারা ব্যাংক থেকে ঋণ নিছে 48,000 টাকা 10 বছরের জন্য। তো প্রতি বছর তাদের সুদ হয় কত? 10% করে। ঠিক আছে, তাহলে আমরা এই 48,000 টাকার 10% করব। ঠিক আছে, 48,000 টাকার 10% করবো। 48,000 টাকার 10% হলো 4,800। তো এই 4,800 কিন্তু 1 বছরের সুদ। ঠিক আছে, এই 1 বছরের সুদকে আমরা কি করব? 12 দিয়ে আবার ভাগ করব। তাহলে 48কে 12 দ্বারা ভাগ করে দেখো 400 হবে। এখানে করেও দেখানো হয়েছে যে 48,000 টাকা আর সুদের হার কিছু বলা না থাকলে আমরা সবসময় 1 বছরের ধরি। 10% করলে আমাদের সুদ আসতেছে এক বছরে 4,800 টাকা। আমাদের 1 মাসে কত সেটা লাগবে, এই জন্য 12 দ্বারা ভাগ করে আমরা 400 করছি। এখন যেহেতু আমরা ঋণ নিছি, আমাদের সুদ দিতে হবে, সুদ এখনো পরিশোধ করা হয় নাই, তার মানে এটাও বকেয়া। স্যালারি যেমন আমরা স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল লিখছি, এখানে ইন্টারেস্ট যেহেতু বকেয়া, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। বুঝতে পারছি? দুইটা কিন্তু সেম জিনিসই ছিল, ওইটা ছিল বকেয়া বেতন আর এটা ছিল বকেয়া সুদ। 3 নম্বরে বলছে সার্ভিস রেভিনিউ অন রেকর্ড ইন জুন টোটাল টাকা 2,200, অর্থাৎ জুন মাসের মোট 2,200 টাকা সেবা এখনো রেকর্ড করা হয় নাই। ঠিক আছে, সেবা দিছে এখনো তারা রেকর্ড করে নাই, তাহলে জাবেদা কি হবে? ধরে নেওয়া হবে এটা বাকিতে সেবা দেওয়া হয়েছে। আমরা এই জন্য লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু সেবা দিছে কিন্তু এটা খাতায় এখনো লেখা হয় নাই, ধরে নেওয়া হবে যে এটা আমাদের বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা লিখবো কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু আমরা টাকা এখনো পাইনি, পাবো ভবিষ্যতে, এই জন্য সম্পদ আকারে ডেবিট করে রাখবো। ইউটিলিটি সার্ভিস এক্সপেন্স অফ টাকা 400 অ্যাক্রুড, অর্থাৎ এই ইউটিলিটিস বাবদ তাদের 400 টাকা এখনো বকেয়া আছে, অর্থাৎ এখন আমরা ইউটিলিটিসের টাকা পরিশোধ করি না। ইউটিলিটিস বলতে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এইগুলাকে আমরা একত্রে বলি, টেলিফোন বিল, এগুলোকে একত্রে আমরা ইউটিলিটিস এক্সপেন্স বলি। তো ইউটিলিটিস এক্সপেন্সও বকেয়া আছে, তাহলে ওই যে স্যালারির মতোই হবে। স্যালারি যেমন লিখছি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, ঠিক এখানেও আমরা লিখবো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ যত ধরনের ব্যয় বকেয়া আছে আমরা জাবেদা
সেম দিব, ব্যয়টাকে ডেবিট দিব, আর তার পেয়েবল অর্থাৎ বকেয়াটাকে আমরা ক্রেডিট দিব। এখন এটা যেই নামও হোক, স্যালারি হোক বা ইন্টারেস্ট হোক বা ইউটিলিটিজ হোক, যেটাই হোক, ব্যয় দেখবো ব্যয়টা কি বকেয়া কিনা। ব্যয় বকেয়া হলে ব্যয়টা ডেবিট হয় আর বকেয়াটা ক্রেডিট হয়, আর সামনে যার যেই নাম বলবো ওই নামটা বসাই দিলে হয়ে যাবে। এরপরে বলছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটাল টাকা 700 হ্যাজ এক্সপায়ার্ড, অর্থাৎ আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটাল 700 হ্যাজ এক্সপায়ার্ড, অর্থাৎ তুমি প্রথমে এই ব্যবসা যখন শুরু করছো তখন কি করা হয়েছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ যে টাকাটা দিয়েছিল তার মধ্যে 700 টাকা বলছে খরচ হয়ে গেছে। ঠিক আছে, ইন্স্যুরেন্সে যে টাকাটা অগ্রিম দেওয়া হয়েছিল তার বলছে যে 700 টাকা খরচ হয়ে গেছে, তাহলে আমরা খরচের জাবেদা দিব। খরচের জাবেদা হচ্ছে ইন্স্যুরেন্স যদি এক্সপেন্স হয় তাহলে এক্সপেন্সের জার্নাল হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর কোথা থেকে কমবে, ওই যে আমরা আগে অগ্রিম আকারে রেখে রাখছিলাম ওইখান থেকে কমবে। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স থেকে কমে যাবে, কারণ খরচ হয় অগ্রিম থেকে। অগ্রিম আগে যা দিয়ে রাখছিলাম আমরা সেখান থেকে আমাদের খরচ দেখাইতে হবে। এই জন্য আমরা লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর কি প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ঠিক আছে, এরপরে স্টোর সাপ্লাইজ অফ টাকা 600 ইউজড, অর্থাৎ স্টোর সাপ্লাইজ আমরা রেখে দিচ্ছিলাম ওইখান থেকে 600 টাকা আমাদের 600 টাকার স্টোর সাপ্লাইজ ব্যবহৃত হয়ে গেছে। তাহলে এটাও আমরা সেম কাজই করব, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট লিখবো আর স্টোর সাপ্লাইজকে ক্রেডিট করব। ঠিক আছে, তার মানে ইন্স্যুরেন্সের যে জাবেদা দিছি আমরা স্টোরটাকেও সেম জাবেদা দিব, কারণ এই দুইটার ক্যাটাগরি সেম। এটাকে আমরা বলি ব্যয় অগ্রিম। ঠিক আছে, ব্যয় অগ্রিমটা যখন খরচ হয়ে যায় তখন এই জার্নালগুলো হয়। তারপরে দেখবো আমরা আনআর্ন রেভিনিউ অফ টাকা 200 হ্যাজ বিন আর্ন, অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। তাহলে অর্জিত হলে আয় যখন অর্জিত হয় অর্থাৎ আয় বেড়ে যায় নাকি, আর আয় বাড়লে সবসময় ক্রেডিট, তাহলে আমরা লিখবো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর কোথা থেকে আয় হয়েছে, আমরা যেটা আগে অনুপার্জিত আকারে লিখে রাখছিলাম, অর্থাৎ একজন কাস্টমারকে আমরা সেবা না দিয়েই টাকা আমি নিয়ে নিছি, সেটাকে বলা হয় আনআর্ন রেভিনিউ। ঠিক আছে, সেবা না দিয়ে টাকা আমরা নিয়ে নিলে তখন আমরা যখন টাকা নিছি তখন আমাদের খাতায় রেকর্ড করছি ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট, কারণ আমরা যাকে সেবা দিব তার কাছে যখন টাকা নেই তখন যেহেতু আমরা টাকা নিছি তারপরে নগদ নগদ টাকা পাইছি, এই জন্য নগদ ডেবিট। আর ক্রেডিট কাকে করছিলাম, আনআর্ন রেভিনিউকে। তো এখন বলতেছে যে ওই যে আমরা যে ক্রেডিট করছিলাম আনআর্ন রেভিনিউকে, ওইটার কিছু টাকা এখন আবার আয় হয়েছে। তাহলে আনআর্নটাকে আর আমরা আনআর্ন ক্রেডিট লিখবো না, এটাকে কমাইতে হবে, কারণ এখানে বলে দিছে 200 টাকা আয় হয়েছে। আর আমরা জানি আয় যখন হয় তখন আয়টা ক্রেডিট হয়, আর যেহেতু আনআর্ন থেকে আয় হয়েছে, আনআর্ন আগে ক্রেডিট ছিল এখন আমাদের ডেবিট করে দিতে হবে। আমাদের জার্নাল হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, তো কারো বুঝতে সমস্যা হলে বলো, এই 7টা এন্ট্রির কোনোটা এন্ট্রি বুঝতে প্রবলেম হলে বলো, আমি আবার বলবো। দেখো কারো কোনোটাই সমস্যা আছে কিনা, না থাকলে আমরা পরেরটাই যাবো। একটু দেখে না একবার, মাইকটা অন করে বলবা যার যেটা সমস্যা। স্যার 3 নাম্বারটা আরেকবার বুঝাই দেন তো। 3 নাম্বার সার্ভিস রেভিনিউ আনরেকর্ড, অর্থাৎ সেবা এখনো রেকর্ড করা হয় নাই। ওই যে আমরা অলিখিত সেবায় নামে আমরা রেকর্ড করব খাতায়। অলিখিত সেবায় থাকলে বা অলিখিত বিক্রয় থাকলে আমরা জার্নাল কি দিই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখি। সেবা যদি অলিখিত থাকে তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর বিক্রয় যদি অলিখিত থাকে তাহলে বিক্রয় ক্রেডিট। ঠিক আছে, আনরেকর্ড থাকলে নর্মাল যে জার্নাল আমরা দিই ওইটাই দিব। সাইদুর এতক্ষণ পরে আসছে। আর কারো কোনো প্রবলেম আছে এই 7টা এন্ট্রিতে? আইফোনের কোনো সমস্যা আছে? আইফোনের নাম চেঞ্জ করো নাই কেন? আইফোনের শব্দ হইতেছে মেবি, নাকি কোনটাই শব্দ হয়? আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। তোমাদের কোনো এন্ট্রিতে যদি প্রবলেম হয় মাইক্রোফোন আনমিউট করে বলবা যে এই এটা বুঝি না, আবার বুঝে যাবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। 5 নাম্বার অঙ্ক আজকে।
5 নাম্বার অঙ্কটা একটু ভালো মতো বুঝি, 3 বার আসছে অঙ্কটা। বলছে সিনথিয়া গ্রাফিক্স কোম্পানি ওয়াজ এস্টিমেটেড কত জানুয়ারি 1, 2019 সালে তারা কোম্পানি তৈরি করছে, এস্টাবলিশ করছে। কি নামে? সিলভিয়া সিনথিয়া নামে। At the end of the first year operation, the trial balance contain the following account balance, অর্থাৎ 1 বছর শেষে তাদের ট্রায়াল ব্যালেন্সে কিছু এন্ট্রি দিয়ে দিছে যে 1 বছর শেষে দেখছে যারা তাদের ক্যাশ আছে 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল 14,600, ইকুইপমেন্ট আছে, এরকম ভাবে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ঠিক আছে, তো এই ব্যালেন্সের পরে আমাদের কিছু সমন্বয় করতে বলছে যে এই বছর আর কি কি ঘটনা ঘটছিল সেটা আমাদের আবার নিচে বলে দিচ্ছে এডিশনাল ইনফরমেশন। At December 31st, 1,200 of supplies on hand, বলছে হিসাবকাল শেষে দেখছে যে তাদের সাপ্লাইজ হাতে আছে কত টাকা? 1200 টাকা। ঠিক আছে, তো আমরা এখন খেয়াল করে দেখবো যে রেওয়া মিলে কোথাও কোনো সাপ্লাইজ নামে কিছু আছে কিনা। তো খেয়াল করে দেখো এই যে সাপ্লাইজ এক্সপেন্স লেখা, ঠিক আছে। তো এখান থেকে কি বুঝবো আমরা যে সাপ্লাইজ আমি লেখা রাখছি 5,700 খরচ, কিন্তু আমাদের সমন্বয়ে বলতেছে যে না 31 ডিসেম্বর শেষে আমরা দেখতেছি যে আমাদের পুরো টাকা কিন্তু এখনো খরচ হয় নাই, আমাদের এখনো হাতে আছে 1,200 টাকা। তাহলে খরচ হয়েছে কত? বাকি টাকাটা নাকি 5,700 টাকার মধ্যে বলতেছে এখনো 1,200 টাকা খরচ হয় নাই, অন হ্যান্ড হাতে আছে। তার মানে বাকি যেই টাকাটা সেটা আমাদের খরচ হয়ে গেছে। তো আমাদের তো রেকর্ড আগে খরচ নামেই ছিল নাকি, অর্থাৎ আমরা জানি কি খরচ সবসময় কি ডেবিট, অর্থাৎ এটা কি ডেবিটে লেখা ছিল এবং লেখাও আছে যে এখানে ডেবিটে 5,700। তো যেহেতু এই পুরো টাকাটা আমাদের খরচ না, এর মধ্যে কিছু টাকার আবার সম্পদ আছে। কত টাকার সম্পদ আছে? এই যে 1,200 টাকা। সাপ্লাইজ অন হ্যান্ড মানে সাপ্লাইজ হাতে আছে, অর্থাৎ সম্পদকে ইন্ডিকেট করতেছে। তাহলে এই সম্পদটাকে আমি ডেবিট করব কি নামে? সাপ্লাইজ নামে। ঠিক আছে, সাপ্লাইজ কত টাকা ডেবিট হবে? 1,200 টাকা। আর ক্রেডিট করব কাকে? এটাকে। কেন ক্রেডিট করব? কারণ আগে ডেবিট আমি খরচ বেশি দেখায় রাখছি 5,700, কিন্তু অ্যাকচুয়ালি খরচ আমার 5,700 হয় নাই, 1,200 টাকা কম হয়েছে। ওই 1,200 টাকাকে আমি ক্রেডিট করব কি নামে? সাপ্লাইজ এক্সপেন্স নামে। অর্থাৎ রেওয়া মিলে যেটা থাকে তার বিপরীত জার্নাল দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ রেওয়া মিলে আসলে সাপ্লাইজ এক্সপেন্সের এন্ট্রি, আর আমরা জার্নাল দিতেছি এখন সাপ্লাইজ এক্সপেন্সকে আমরা সমন্বয় করতেছি। অর্থাৎ আমি এই পুরো টাকাটা খরচ দেখাবো না, আমাদের কিছু টাকা খরচ কম দেখাইতে হবে, সেই টাকাটা হলো 1,200 টাকা। জার্নাল হবে আমাদের সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট। ঠিক আছে, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1,200 টাকা। দেখি আমরা প্রথম এন্ট্রি তাই করছি কিনা। কোম্পানির নাম থাকবে, অ্যাডজাস্টিং থাকবে, আর এগুলো আমার যেহেতু 31 ডিসেম্বর শেষ 2019, এই জন্য সব অ্যাডজাস্টিংটা আমাদের হিসাবকাল শেষে হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট মাসের শেষে বা বছরের শেষে দিতে হয়। তো আমরা যেটা বলছিলাম সাপ্লাইজ ডেবিট 1,200 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1,200 টাকা। এরপরে 2 নাম্বার এন্ট্রিতে কি বলছে? The notes payable was issued on October 1. It is 12% 1 year notes. তো আমরা মুখস্থ করতে বলছিলাম যে নোটস পেয়াবলের উপর সুদ বকেয়ার অ্যাডজাস্টিং দিতে হয়। তো নোটস পেয়াবলের উপর সুদ দিতে হয়, আর সুদ দেওয়াটা যখন বকেয়া থাকে তখন এটাকে আমরা বলি ব্যয় বকেয়া। ঠিক আছে, ব্যয়টা এখন আমরা পরিশোধ করি নাই, 1 বছর যখন অতিবাহিত হয়ে যাবে তখন আমরা এটা পরিশোধ করব। তো এটি ইস্যু করা হয়েছে কবে? বলছে অক্টোবরের 1 তারিখে। ঠিক আছে, তো আমরা প্রথমেই কি করব? নোটস পেয়াবলের দিকে তাকাবো। নোটস পেয়াবল দেখি এখানে কত আছে, এই যে 25,000 টাকা আছে। ঠিক আছে, এই 25,000 টাকায় আমি আগে পার্সেন্টেজ করবো। জার্নাল তো বুঝছি না, নোটস পেয়াবলের উপর যে সুদ বকেয়া থাকে সেই ব্যয় বকেয়ার জাবেদা হয়, আর আমরা বলছি ব্যয় বকেয়ার একটাই জাবেদা, ব্যয়টা ডেবিট হয় আর তার পেয়াবলটা ক্রেডিট হয়। তাহলে এটার জন্য কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স হবে নাকি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। এখন টাকার বিষয়ে আসি, টাকা কত হবে? 25,000 টাকার আমরা যদি 12% করি সেটা বের হবে 1 বছরের সুদ। এবং এই নোটটা ইস্যু করা হয়েছে অক্টোবরের 1 তারিখ, অর্থাৎ এই ডিসেম্বর অঙ্কটা শেষ হবে কবে? এট দ্য এন্ড অফ ডিসেম্বর নাকি? এই যে ফার্স্ট ইয়ার, মানে 1 বছর শেষ হলে ডিসেম্বর অঙ্ক শেষ হবে।
এই যে এখানে লাস্টে বলে দিচ্ছে অ্যাডজাস্টিং 31শে ডিসেম্বর করতে। আমরা হিসাব করে দেখি যে জানুয়ারি মাসে ব্যবসা শুরু করছি, ঠিক আছে, কিন্তু আমরা নোটটা ইস্যু করছি কিন্তু অক্টোবরের 1 তারিখ, অর্থাৎ আমার অ্যাডজাস্টিং আমি দিতেছি হলো ডিসেম্বরের 31 তারিখ। তাহলে অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ কয় মাস হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের সুদ এখনো বকেয়া আছে, ঠিক আছে। তার মানে কি অক্টোবরে আমি নোট ইস্যু করছি, অর্থাৎ অক্টোবর থেকেই আমার সুদ কাউন্ট করা হবে। অক্টোবর 1 তারিখ যেহেতু, এই জন্য অক্টোবর নিতে হবে, নভেম্বর নিতে হবে, ডিসেম্বর নিতে হবে। তাহলে আমাদের 3 মাসের সুদ গণনা করব। কিভাবে করব? এই 25,000 টাকার 12% করলে 1 বছরের সুদ বের হবে। এই 1 বছরের সুদকে 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করলে আমি 3 মাসের সুদ কয় টাকা বকেয়া আছে সেটা পাবো। দেখি এখানে তাই করছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 25,000 টাকা ছিল, 12% করলে 1 বছরের সুদ বের হবে, 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 3 মাসের কয় টাকা সুদ বকেয়া আছে সেটা বের হবে, ঠিক আছে। 750 টাকা আমাদের সুদ বকেয়া আছে। এটা হলো 2 নাম্বার এন্ট্রি ছিল। 3 নাম্বার এন্ট্রি বলছে the balance in insurance expense is the premium on a year policy date April 1, 2019। অর্থাৎ ইন্স্যুরেন্সের ব্যালেন্সের কথা বলতেছে, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্সের ব্যালেন্সটা এটা হলো 1 বছরের পলিসি। এই যে খেয়াল করে দেখো, প্রশ্নে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে 1800 টাকা। এটার কথা বলতেছে যে এইটা 1 বছরের জন্য খরচ করা হয়েছিল, এবং খরচটা করা হয়েছে কবে? এপ্রিলের 1 তারিখে, ঠিক আছে। এপ্রিলের 1 তারিখে এই খরচটা করা হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে যে এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কয় মাস হয়, ওই কয় মাসটা হলো খরচ। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস নাকি? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 9 মাস। তো এই 9 মাস হলো আমাদের জন্য খরচ, কিন্তু পলিসিটা ছিল কিন্তু 1 বছরের, ঠিক আছে। তার মানে বাকি যেই 3 মাস, সেই 3 মাসটা হলো সম্পদ। তাহলে আমাদের এখানে জানার কি, যে কি জানবো আমরা এখানে, যে সম্পদ কতটুকু আছে। আমরা কিন্তু খরচ কতটুকু আছে সেটা জানবো না, কারণ খরচ তো দিয়ে দিছে 1800। এই 1800-র মধ্যে সম্পদ কত আছে সেটা বের করবো। তার মানে কি আমার অঙ্ক শুরু যেহেতু জানুয়ারিতে, তাহলে জানুয়ারি থেকে আমরা হিসাব করে দেখতেছি, আমাদের পলিসিটা দেওয়া হয়েছে এপ্রিলের 1 তারিখ, তাহলে এপ্রিল থেকে আমরা দেখতেছি 9 মাস হয় ডিসেম্বর পর্যন্ত, তাহলে ওই 9 মাসের খরচই থাকবে। তার মানে কি এই টাকাটা কিন্তু 1 বছরের, এইটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে এখন? 9 মাস ছাড়া বাকি যে 3 মাস সম্পদে কত হয় সেটা বের করতে হবে, কারণ আমরা জার্নাল দিব সম্পদের। কেন জার্নাল সম্পদের দিব? কারণ আমরা বলছিলাম রেওয়া মিলে যেটা থাকে তার উল্টাটার জার্নাল হয়। রেওয়া মিলে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, আমরা জার্নাল দিব প্রিপেড ইন্স্যুরেন্সের। এখন দেখি প্রিপেড ইন্স্যুরেন্সের জার্নাল আছে কিনা। এই যে দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। ওই যে আমরা বলছিলাম 1800 টাকা 1 বছরের, এই জন্য 12 দ্বারা ভাগ করছে, আর 3 মাসে কত হয় সেটা আমরা বের করছি, ঠিক আছে। এরপরে আসি 4 নাম্বার এন্ট্রি। At June 30, consulting fee of টাকা 2100 আর unearned। অর্থাৎ জুনের 30 তারিখে দেখছি কি কনসাল্টিং ফি 2100 টাকা এখনো আয় হয় নাই, কিন্তু আমরা এখানে কিন্তু কনসাল্টিং রেভিনিউ 7100 আয় দেখায় রাখছি নাকি। তার মানে কি এটা কিন্তু কোন পাশে? ক্রেডিট পাশে। এই 7100 আমরা আয় দেখাইছি, কিন্তু সমন্বয় বলতেছে আমাদের 2100 টাকা আয় হয় নাই। তার মানে এটাকে অবশ্যই কমাইতে হবে, আর ক্রেডিট পাশের টাকা কমাইতে হলে ডেবিট করতে হয়। তাহলে আমরা ডেবিট করব কনসাল্টিং রেভিনিউ, আর যেহেতু আয় হয় নাই বলছে, আয় না হলে এটাকে আমরা বলি আনআর্ন, অর্থাৎ ক্রেডিট করবো হলো আনআর্ন সার্ভিস কনসাল্টিং রেভিনিউ। কত টাকা? এই যে 2100 টাকা, ঠিক আছে। তার মানে কি এই আয়টাকে বলতেছে যে এটা আমাদের পুরোটা আয় না, আমরা লিখে রাখছি 7100, এটাকে এখন কমাইতে হবে। কমাইতে হলে এটাকে ডেবিট করব 2100 টাকায়, আর আনআর্ন সার্ভিস রেভিনিউকে আমরা ডেবিট করব কত টাকা? এই এইটা ডেবিট করব, কনসাল্টিং রেভিনিউ ডেবিট 2100 টাকা, আর আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট 2100 টাকা। তাই দেখো করছি এখানে কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছি? এরপরে 5 নাম্বার,
graphics revenue earned but unrecord at December 31st total টাকা 2000 টাকা বলছে আনরেকর্ড, এখনো রেকর্ড করা হয় নাই। সেবা দিছি, আয়ও হয়েছে, কিন্তু এই টাকাটা এখনো খাতায় রেকর্ড করা হয়নি। তাহলে এটা আমরা জেনারেল জার্নালের মতোই দিব। গ্রাফিক্স অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। ডিপ্রিসিয়েশনের একটাই জার্নাল আমরা বলছি, সেটা হলো ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এক বছরের অবচয় কত আসে দেখবো। ইকুইপমেন্টে 50,000 আছে, এক বছরে 5,000 টাকা অবচয় আসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট 5,000 টাকা। বুঝতে পারছি? এরপরে কি আমাদের আর কিছু চাইছিল? শুধু অ্যাডজাস্টিং চাইছি, এখানে আবার কি করে যাচ্ছে? রিভার্সিং চাই না, রিভার্সিং রিভার্সিংটা করে দিই এখানে। দ্বারা জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ, and রিভার্সিং এন্ট্রি দিয়ে দিলাম। তো রিভার্সিং আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সম্পদ আর দায়গুলোকে একটু চেক করতে হয় প্রত্যেকটা এন্ট্রির মধ্যে। যেই সমন্বয় দাখিলাগুলো আমরা দিছি, এখানে আমাদের সম্পদ এবং দায়গুলো একটু চেক করব। অর্থাৎ আমাদের চেক করার নিয়ম হচ্ছে সম্পদটা ডেবিটে আছে কিনা বা দায়টা ক্রেডিটে আছে কিনা। যদি এই শর্ত মেলে, তাহলে আমরা ওই শর্ত মিললে ওই দাখিলাটাকে আমরা উল্টাভাবে প্রকাশ করলে সেটা বিপরীত দাখিলা হয়ে যাবে। তো এই প্রথমটা আমরা চেক করি। প্রথমটায় সাপ্লাইজটা কিন্তু সম্পদ, ঠিক আছে। আর সাপ্লাইজ এক্সপেন্স তো দেখাই আছে এক্সপেন্স। সাপ্লাইজ সম্পদ, সাপ্লাইজটা আমরা বলছিলাম ডেবিট হইতে হবে, এখানে কিন্তু তাই হয়েছে। তার মানে কি এইটাকে আমরা জাস্ট খেলে উল্টাই দেবো, তাইলে রিভার্সিং হয়ে যাবে। দেখো প্রথম এন্ট্রি তাই করছে, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ ক্রেডিট, টাকা ওইখানে যা আছে তাই বলবে। আর রিভার্সিংটা দেওয়া হয় যেই মাসে আমার অঙ্ক শেষ তার পরবর্তী মাসের 1 তারিখে। 2 নম্বরে আমরা চেক করি ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা বলছিলাম যে দায়টা ক্রেডিট হইতে হবে। দেখো এই এন্ট্রির মধ্যে কিন্তু দায় আছে এবং দায়টা ক্রেডিট, এটাও উল্টায় দিতে হবে, তাহলে রিভার্সিং হয়ে যাবে। ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। তারপরে 3 নম্বরে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আমরা বলছিলাম কি সম্পদটা ডেবিট হইতে হবে। দেখো এই অঙ্কের মধ্যে সম্পদ আছে, সম্পদটা ডেবিট, আর এটাকেও আমরা উল্টায় দিব। তাই করছিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এরপরে কনসাল্টিং রেভিনিউ, এটা তো আয়। আর আনআন কনসাল্টিং রেভিনিউ অর্থাৎ অনপার্জিত আয় হলো দায়। আর আমরা বলছিলাম দায়টা ক্রেডিট হলেই আমাদের বিপরীত দাখিলা হবে, আদারস হবে না। তো এখানে কিন্তু তাই হয়েছে। দেখো এই আনআন কনসাল্টিং রেভিনিউ দায়, দায়টা ক্রেডিট আছে, এটাকেও আমরা উল্টায় দিব, ঠিক আছে। তারপরে অবচয়ের কোনো সময় রিভার্সিং হয় না। এখানে দেখি তো এই যে সম্পদ আছে, অ্যাকাউন্ট রিসিভেবলটা সম্পদ। তার মানে এরকম ভাবে যতগুলো শর্ত মিলবে ততগুলোই আমরা রিভার্সিং দিব। এখানে টোটাল 5টা মিল ছিল শর্তের সাথে, 5টা আমরা রিভার্সিং দিয়েছি, ঠিক আছে। তো এইটা হলো কত নাম্বার ছিল আমাদের? 5 নাম্বার না? একটু দেখে নেই কে কে আছে। 6 নাম্বার। তোমাদের তো শীট মনে হয় দিয়ে দিছে, আমি যে পাও না আমি দিয়ে দিব, সমস্যা নেই। এইখান থেকে তোমরা বাসায় বলে খাতায় তুলে ফেলবা। অ্যান্সারটা তুললে হবে, অঙ্কটা আমরা পরে সুযোগ হলে শীটটা ফটোকপি করে দিয়ে দিব। মিস্টার Jabbar started a consulting business, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে একটা, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 1 বছর শেষের ট্রায়াল ব্যালেন্স দেওয়া। এই ট্রায়াল ব্যালেন্সকে আমরা দেখি কি কি দেওয়া আছে। 1 বছরের অঙ্ক কিন্তু, হ্যাঁ। বিজনেস অ্যান্ড ফার্স্ট ইয়ার 1 বছর শেষে তার ইনফরমেশন গুলো দেওয়া। মানে অ্যাডজাস্টিং করতে গেলে অবশ্যই সময়টা খেয়াল রাখতে হবে কতদিনের অঙ্ক, না হলে কিন্তু জার্নাল ঠিকই দিবা, টাকার মধ্যে ভুল হয়ে যাবে ক্যালকুলেশনে। ক্যাশ সাপ্লাইজ, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, অর্থাৎ এই তিনটাই সম্পদ, এই সবই সম্পদ। ক্যাশ সম্পদ, সাপ্লাইজ কারেন্ট অ্যাসেট, প্রিপেড রেন্ট কারেন্ট অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট,
ফার্নিচার, ফিক্সড অ্যাসেট, অফিস ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট, রেন্ট এক্সপেন্স, তারপর ইউটিলিটিজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়েবল, দায়, কারেন্ট লাইবিলিটিস এটা, আনআর্নড রেভিনিউ, কারেন্ট লাইবিলিটিস, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, এটা আয়, আর ক্যাপিটাল দেওয়া আছে, ওনার সিকিউরিটির একটা পার্ট। তো নিচে সমন্বয় দেখে কি বলছে, আমরা একটু অঙ্কটাকে নিচে নিয়ে যাই, দুই পেজে থাকলে সমস্যা দেখতে। এখন আমরা সমন্বয় দেখি। সমন্বয়ে আমাদের প্রথমেই বলছে প্রিপেড রেন্ট পেইড ইন অ্যাডভান্স, অর্থাৎ ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে ৮,০০০ টাকা। তো আমাদের একটু খেয়াল করতে হবে যে রেওয়া মিলে কোনো ভাড়া আছে কিনা। ঠিক আছে, রেওয়া মিলেও কিন্তু কি দেওয়া ছিল, প্রিপেড রেন্ট ৪,০০০ টাকা দেওয়া ছিল। ঠিক আছে, প্রিপেড রেন্ট ৪,০০০ টাকা। তো এখন প্রিপেড রেন্টও আছে, আবার কোশ্চেনে কিন্তু রেন্ট এক্সপেন্সও আছে। এখন একটু প্যাচ লেগে গেল, সেটা হলো কি যে আমরা বলছিলাম রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে তার উল্টাটার অ্যাডজাস্টিং দিতে হবে নাকি। তো রেওয়া মিলে কিন্তু দুইটাই আছে, এখন তুমি কোনটার দিবা। রেওয়া মিলে প্রিপেড রেন্টও আছে, আবার রেন্ট এক্সপেন্সও আছে, একটা ঝামেলা করে দিচ্ছে। তখন আমাদের বোঝার উপায় কি, তুমি দেখবা কার টাকা বেশি, তার বিপরীতটা হবে। অর্থাৎ এখানে দেখো রেন্ট এক্সপেন্সের কিন্তু টাকা বেশি, ঠিক আছে, তার বিপরীতটা হবে। অথবা এভাবে মনে রাখতে পারো, যার টাকা কম তার জার্নাল হবে, যার টাকা বেশি তার বিপরীতটা হবে, অথবা যার টাকা কম তার জার্নাল হবে। অর্থাৎ প্রিপেড রেন্টের টাকা কিন্তু কম, অর্থাৎ প্রিপেড রেন্টের জার্নাল হবে, অর্থাৎ প্রিপেড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট ৮,০০০ টাকা। অ্যাডভান্স বলতে এখানে প্রিপেডকেই, প্রিপেডের আর এক হচ্ছে অ্যাডভান্স। আমাদের জার্নাল হবে প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট ৮,০০০ টাকা। তাই করছে দেখো, প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট ৪,০০০। কেন লিখছে বলতেছি, একটু ভুল হয়েছে। সেটা হলো আমাদের মোট কত টাকা, 18,০০০ টাকা নাকি, মোট 18,০০০ টাকা। এখানে প্রশ্নে বলতেছে যে প্রিপেড রেন্ট পেড ইন অ্যাডভান্স 8,000, তার মধ্যে অলরেডি খাতায় আমি রেকর্ড করে রাখছি 4,০০০। তার মানে আমার আরো কত টাকা রেকর্ড করতে হবে, 4,০০০ টাকা রেকর্ড করতে হবে। এই জন্য এখানে আমরা 4,০০০ টাকা শুরু করছি, বুঝতে পারছি। প্রিপেড রেন্ট আমাদের এখানে বলতেছে 8,০০০ টাকা, কিন্তু আমাদের খাতায় দেখতেছি যে লেখা আছে 4,০০০, তার মানে আমার আর 4,০০০ দিলেই, অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে আমরা সাপ্লাইজের কাজটা করব। সাপ্লাইজে দেখো 4,০০০ আছে, কিন্তু এখানে সাপ্লাইজ বলতেছে টোটাল হাতে দেখানোর কথা, টোটাল সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড, টোটাল হ্যান্ড কত টাকা, 7,০০০ টাকা। কিন্তু আমরা রেওয়া মিলে সাপ্লাইজ দেখতেছি রেকর্ড করা আছে আগে 4,০০০, তার মানে আমাদের আর 3,০০০ টাকার সাপ্লাইজের জার্নাল দিতে হবে। তাহলে লিখবো আমরা সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 3,০০০ টাকা। দেখো তাই করছে, সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 3,০০০ টাকা। ঠিক আছে, তো এরপরে 3 নাম্বার এন্ট্রি বলছে স্যালারি ডিউ, অর্থাৎ মজুরি এখনো বকেয়া আছে। তো মজুরি বকেয়া আছে, বকেয়া মজুরি যেহেতু ব্যয় বকেয়া থাকলে জার্নাল হয় স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট। তো স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট 10,০০০ টাকা। দেখো এখানে সেটাই করছে, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট 10,০০০ টাকা। বুঝতে পারছি। এরপরে আসি অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। ঠিক আছে, শিক্ষানবিশ স্যালামি যেটাকে বলি আমরা, এইটা কত বছরের জন্য দেওয়া হয়েছে বলছে, 5 বছরের জন্য। শিক্ষানবিশ স্যালামি 5 বছরের জন্য দেওয়া হয়েছে। তো এই যে 10,০০০ টাকা, এই 10,০০০ টাকা 5 বছরের, অর্থাৎ 1 বছরের আমরা কি করবো এখানে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভ ফ্রম 5 ইয়ার্স, 5 বছরের জন্য আমাদের নেওয়া হয়েছে। তো এখানে আমরা 10,০০০ টাকা দেখায় রাখছি, 5 বছর, 1 বছরে কত আসতেছে, 1 বছরে 2,০০০ টাকা আসে নাকি। ওই 2,০০০ টাকা আমাদের আয় হিসেবে গণ্য হবে, যেহেতু আমাদের 1 বছরের অঙ্ক। 10,০০০ টাকা আমাদের পুরোটা আয় হিসেবে গণ্য হবে না, কারণ এখানে প্রশ্নে বলেই দিছে যে এই টাকাটা হলো 5 বছরের টাকা। যেহেতু 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে আমরা ওই 1 বছরেরটাই শো করবো। বাকি যে 4 বছর ওইটা আমরা অনুপার্জিত হিসেবে দেখাবো। ঠিক আছে, তাহলে বাকি 4 মাসে আসতেছে 8,০০০ টাকা। 10,০০০কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 2,০০০ হবে, ওই 2,০০০ হলো 1 বছরের আয়। কিন্তু আমার
এখানে তো আয় হিসেবে রেকর্ড করাই আছে। আমার উচিত এখন উদ্দেশ্য কি, যে এটাকে অ্যাকচুয়ালি 2000 টাকাই দেখানো। তাহলে অ্যাকচুয়ালি 2000 টাকা দেখাইতে হলে আমাদের 8000 টাকা কি করতে হবে, ডেবিট করতে হবে, কারণ এই অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হলো ক্রেডিট। তাহলে ডেবিট হবে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট 8000 টাকা, আনান অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। দেখো তাই করছে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, আনান অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। অর্থাৎ ওই যে 2000 টাকা আমরা এক বছরের আয়, মোট টাকা থেকে 2000 বাদ দিয়ে আমরা কি করলাম, এক বছরের আয়টাকে সমন্বয় করে নিলাম। ঠিক আছে, 8000 টাকা আমাদের অতিরিক্ত ছিল, এই জন্য অতিরিক্ত টাকাকে সরাই ফেলার জন্য আমরা ডেবিট করছি এখানে। 5 নাম্বার এন্ট্রি, তাদের বুঝতে প্রবলেম হলে বলো। 5 নাম্বার এন্ট্রি বলছে যে সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভ টাকা 5000। অর্থাৎ আমার সার্ভিস দিছি কিন্তু এখনো টাকাটা পাই নাই, মানে সেবা দিছি টাকা পাই নাই, ওই যে অলিখিত সেবা আয়ের মতো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 5000 টাকা। দেখো তাই করছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5000 টাকা। তারপরে আসি ডিপ্রিসিয়েশন, অবচয়। ডিপ্রিসিয়েশন কত বলছি, 10%। আর আমরা বলছি ডিপ্রিসিয়েশনের যাবে একটা, সেটা হলো ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট ফিক্সড অ্যাসেটের উপর। তো এখন দেখবো আমরা ফিক্সড অ্যাসেট কি কি আছে। ফিক্সড অ্যাসেট দুইটা আছে, ফার্নিচার আছে, অফিস ইকুইপমেন্ট আছে। তাহলে এখানে হলো 5000 টাকা অবচয়, আর এটা হলো 3800 টাকা অবচয়। 5000 টাকার আর 3800 টাকার অবচয়। একবার দিচ্ছি আমরা ফার্নিচারের, আর একবার দিচ্ছি আমরা অফিস ইকুইপমেন্টের। ঠিক আছে, এরপরে আসি ইন্স্যুরেন্সে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 3000, অর্থাৎ বিমা 3000 টাকা খরচ হয়ে গেছে। আমরা দেখি বিমা কি নামে ছিল, বিমা ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স নামে ছিল, এক্সপেন্স ছিল না, না? তাহলে আমাদের তার এটা বিপরীত দিতে হবে নাকি, প্রিপেড ইন্স্যুরেন্সটাকে আমরা এখন ক্রেডিট করব, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা ডেবিট করব। যত টাকা আমরা খরচ হয়েছে অত টাকা খরচ হয়েছে, কত এখানে 3000 টাকা। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার কোশ্চেনে যাই, তোমরা শুনতে পারতেছো? হ্যালো হ্যালো, কথা শুনতেছো? জি স্যার। যে ডিসকানেক্ট হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, সমস্যা। এখন আমরা আসবো যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এর কথা যে বলতেছিলাম, এক্সপায়ারের জার্নালি দিতেছিলাম 3000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000 টাকা। এরপরে লাস্ট বলছে আনআর্ন রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার, অনপরিচিতটা আয় হয়েছে। তো অনপরিচিত আয়ের আয় হলে আমরা জার্নাল শিখাইছিলাম যে অনপরিচিত আয় ডেবিট আর আয়টা ক্রেডিট হবে। অর্থাৎ রেভিনিউ, এই আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এই যে প্রশ্নে 4000 বলছিল, ওই 4000 টাকায় বসাইছে। ঠিক আছে, 4000 টাকা এখানে বসাই দিয়েছি। এই হলো আমাদের অ্যাডজাস্টিং। এরপরে দেখি আমরা কি চাইছি সেকেন্ডে। সেকেন্ডে বলছে ক্লোজিং দিতে, 3 নম্বরে বলছে রিভার্সিং দিতে। ঠিক আছে, ক্লোজিং আমরা এখনো শিখি না, আজকে শিখবো। আর রিভার্সিং তো মাত্র শিখাইলাম। আমরা রিভার্সিংটা আগে দেখে আসি নাকি, রিভার্সিংটা আমরা একটু আগে দেখে আসি। আমরা এখান থেকে আগে দেখে নিই কি কি রিভার্সিং হবে। বিপরীত দাখিলা কার কার হবে? প্রথমটা হবে, কারণ কি প্রথমটা ওই যে সম্পদ ছিল, সম্পদ ডেবিটে, এই জন্য হবে। 2 নাম্বারটাও হবে, কারণ আমরা বলছিলাম যদি সম্পদটা ডেবিট হয় তাহলে হবে, এটাও এখানেও সম্পদ ডেবিটই দেখাইতেছে, এই জন্য 2 নাম্বারটাও হবে। 3 নাম্বারটাও হবে, কারণ আমরা বলছিলাম দায়টা ক্রেডিট হইতে হবে, দায়টা ক্রেডিটেই আছে। 4 নাম্বারটাও হবে, কারণ অ্যাপ্রেন্টিসশিপ আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হলো দায়, আর দায়ের আমাদের রিভার্সিং হয়। তারপরে আমাদের হবে অ্যাকাউন্ট রিসিভেবলের, ঠিক আছে, মানে এই 5 নাম্বার এন্ট্রির। তারপরে হবে, এটা হবে না কারণ সম্পদটা ক্রেডিটে আছে। এটাও হবে না কারণ দায়টা ডেবিটে আছে। তার মানে কয়টা পেলাম আমরা, 1 2 3 4 5টা।
কটা দিয়েছে? 4টা। কোনটা জানি দেয় না, ওই দেখতেছি একটু, আবার একটু দেখি তো। রেন্টের হবে, সাপ্লাইজের হবে, 2টা। দেখি তো করছে কিনা। রেন্টের, সাপ্লাইজের, হ্যাঁ ঠিক আছে। তারপরে বলছি স্যালারি হবে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হবে। স্যালারি, হ্যাঁ অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা ভুলক্রমে ওরা এখানে দেয় না, ওইটা হবে। হ্যাঁ, কারণ আনান অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা দায়, আর দায়টা ক্রেডিট, আর দায় ক্রেডিট হলো এটা এখানে আসবে। হ্যাঁ, আমি ঠিক করে দিই। 8,000 টাকা। টাকা ছিল না? ব্যাস হয়ে গেছে। অ্যাপ্রেন্টিসশিপ, আনান অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট হবে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হবে। আর লাস্ট 5 নাম্বার ছিল হলো সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ আর অ্যাকাউন্ট রিসিভেবল, এই 5টা আমাদের রিভার্সিং হবে। এখন আমরা একটু ক্লোজিংটা শিখে আসি, একদম শুরুতে যাই। এই হলো ক্লোজিং। ক্লোজিংটা কি সেটা আগে দেখবো, এবং ক্লোজিং হয় 4টা জিনিসের, সেই 4টা জিনিস দেখবো। বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছে কেন? শুরুতে ছিল হিসাবকাল শেষে নামিক হিসাব, আয় ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করে নিট ফলাফল মালিকের মূলধন হিসেবে বা বা রক্ষিত আয় বিবরণীতে স্থানান্তরের জন্য যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। ঠিক আছে, অর্থাৎ নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয়, শর্টকাট এটাকে আমরা বলবো সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলা দেওয়া হয় 4টি হিসেবের: আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, আর নিট লাভ বা ক্ষতি। তো প্রথমে আমরা শিখবো যে আয়ের ক্লোজিংটা কিভাবে দিতে হয়। আয়টা যেহেতু ক্রেডিট, এই জন্য ক্লোজিং দেওয়ার সময় আয়টা ডেবিট হয়ে যাবে, ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্টটা ক্রেডিট হবে। এরপরে আমরা দেবো ব্যয়ের ক্লোজিং। ব্যয়টা সবসময় ডেবিট হয়, আর আমরা এখানে ব্যয়টা ক্লোজিং করার জন্য ব্যয়টাকে ক্রেডিট করতে হবে, ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করতে হবে। তারপরে ক্লোজিং করবো, যদি অঙ্কে উত্তোলন থাকে তাহলে ক্লোজিং উত্তোলনের দিব, উত্তোলন না থাকলে দিব না। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আয় ব্যয় আর লাভ বা ক্ষতি অবশ্যই থাকবে। তো পরেরটাই আমরা কি করব, এই ক্লোজিং দিব। কার ক্লোজিং দিব? হচ্ছে এই ড্রয়িং এর। হ্যাঁ, ড্রয়িং এর ক্লোজিং দিব ক্যাপিটাল ডেবিট ড্রয়িং কে, কারণ ড্রয়িংটা আমরা নর্মালি উত্তোলন ডেবিটে দেখি, যখন ক্লোজিং দিই সেটা ক্যাপিটালের সাথে সমন্বয় হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট। এরপরে লাভ অথবা লস। সবে 7:30, 7টায়, 7টা। ক্লোজিং ফর নেট ইনকাম, ক্লোজিং ফর নিট ইনকাম, নিট ইনকামটা ক্লোজিং করতে বলছে। ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল কি ক্রেডিট হবে। ঠিক আছে, ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট হবে কখন? যখন নিট ইনকাম হবে। আর যখন বলবে যে ক্লোজিং ফর নিট লস, নিট লস হলে ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। ঠিক আছে, এইটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। আয় ব্যয় উত্তোলন লাভ অথবা ক্ষতির ক্লোজিং। তো আমরা এখন ওই অঙ্কটাই যাই যেটা ক্লোজিং দিতে বলছিল। কত জানিস? 6। হ্যাঁ, তো 6-এ আমরা প্রথমে আয়ের ক্লোজিং দিব। আয়ের ক্লোজিংটা কিভাবে দিব? প্রথমে সার্ভিস রেভিনিউ থাকবে। কেন সার্ভিস রেভিনিউ? কারণ আমাদের রেওয়া মিলে দেখো কি আছে, আমরা রেওয়া মিলে কি খুঁজবো? আয়গুলোকে খুঁজবো। সার্ভিস রেভিনিউ আছে 71,600, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আছে 10,000, 2টা আয় পেলাম আমরা।
এবং এই দুইটা আয়কে আমরা ক্লোজিং করবো। আর কোনো আয় এখানে নাই। সমন্বয়ও দেখতে হবে কোনো আয় নতুন আসছিল কিনা। সমন্বয়ে যদি কোনো নতুন আয় থাকে সেগুলোরও ক্লোজিং আনতে হবে। আমরা দুইটা টাইটেল আমরা আগে ডেবিট করবো। কি কি? সার্ভিস রেভিনিউ আর অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। দেখো তাই করছি এখানে। সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামও ডেবিট। তো আমরা কি করছি এখানে, এটার সাথে আবার কিছু সমন্বয় করছি। নেটে প্রবলেম করতেছে বারবার। সার্ভিস রেভিনিউ ছিল ৭১,৬০০ রেওয়া মিলে। আর সমন্বয় দেখতে হবে সার্ভিস রেভিনিউ ডেবিট বা ক্রেডিট করছি কিনা কোনো এন্ট্রি। এই যে দেখো কোনো জায়গায় আমরা সার্ভিস রেভিনিউকে এই যে ক্রেডিট করছি ৫,০০০ আর ৪,০০০ নাকি? ৫,০০০ আর ৪,০০০ ক্রেডিট করছি, ডেবিট করছি কোনো না। এই জন্য দেখো এই যে ক্রেডিট দুইটা যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ এটাও ক্রেডিট আর এই দুইটাও ক্রেডিট করছে। তিনটা এন্ট্রি যোগ হয়ে ৮০,৬০০ টাকা আসছে। ঠিক আছে। আর অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আমাদের কত ছিল? ছিল হলো ১০,০০০, কিন্তু আমরা এইখানে ৮,০০০ আবার কি করে দিছি, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট করে দিছে ৮,০০০। তার মানে আমাদের হাতে আছে আর কত? ২,০০০ নাকি? অর্থাৎ আগে ছিল ১০,০০০, পরে আমরা ডেবিট করছি হলো ২,০০০। আমাদের ৮,০০০ ডেবিট ৮,০০০ করছিলাম এখানে, আমার হাতে আছে আর ২,০০০। ঠিক আছে। তো এই ২,০০০ বসালাম। এই ঠিক এই দুইটার যোগফল যেটা হবে ওইটাই আমরা ইনকাম সামারিতে ক্রেডিট করে দেবো। এটা হলো আমাদের ছিল হলো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামের যেই কাজটা সেটা। এরপরে আমরা যাব ২ নম্বরে। ২ নম্বরে আমাদের এই দিতে হবে হচ্ছে তোমার ২ নম্বরে ক্লোজিং দিতে হবে এক্সপেন্সের, অর্থাৎ এক্সপেন্সের নামগুলো আমরা খুঁজবো। কি কি এক্সপেন্স রেওয়া মিলে আছে সবগুলো আমরা ক্রেডিটে লিখবো। প্রথমেই আছে রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স। ঠিক আছে। এইগুলো নাম লিখবো। তাহলে কয়টা হলো এখানে একটু গুণি তো আমরা। ১টা ২টা ৩টা ৪টা। এই ৪টাকে আমরা ক্রেডিটে লিখবো। রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স। ঠিক আছে। আর নতুন এই যে ৩টা আসছে এইটা হলো যে ইন্স্যুরেন্স এক্সপেন্সের সমন্বয় করছিলাম আমরা। ইন্স্যুরেন্স এক্সপেন্স আর ডিপ্রিসিয়েশন ছিল ২টা। এই যে ডিপ্রিসিয়েশন এটা খরচ, এটার ক্লোজিং হবে, এটার ক্লোজিং হবে। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স কই? এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স। অর্থাৎ যে যত এক্সপেন্স আছে সবগুলোকে আমরা ক্রেডিট করে দিছি। দেখো এগুলো মিলে যা ছিল তাই, কারণ এগুলোর তার কোনো সমন্বয় হয় না, এই জন্য টাকাও চেঞ্জ হয় না। সমন্বয় হলে এগুলোর টাকাটাও চেঞ্জ হয়ে আসতো। রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারি, ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন ২টা ছিল, ২টা বসাইছি। এই সব যোগ করে যেটা হবে এটা আমরা ডেবিটে বসাই দেবো। ঠিক আছে। এইটা হলো আমাদের খরচের যে ক্লোজিংটা সেটা দিলাম। এরপরে আমরা যাব লাভ অথবা ক্ষতির। লাভ অথবা ক্ষতি। আচ্ছা, লাভ অথবা ক্ষতির আমরা ক্লোজিং দিব। তো লাভ বা ক্ষতি কিভাবে বুঝবো? এইখানে দেখো আমাদের মোট আয় হয়েছিল ৮২,৬০০ আর মোট ব্যয় হয়েছিল ৭৮,৬০০। দুইটার পার্থক্য হচ্ছে ৪,০০০ টাকা, অর্থাৎ আয় কিন্তু বেশি। ঠিক আছে। এই জন্য আমরা আয়ের ক্লোজিং দিচ্ছি। আয়ের ক্লোজিংটা কিভাবে দিব? ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটালটা ক্রেডিট। ঠিক আছে। কোম্পানির মালিকের নামে ক্যাপিটাল ছিল, এই জন্য যেবার ক্যাপিটাল ক্রেডিট লিখছি ৪,০০০ টাকা। ঠিক আছে। তো এখানে রেন্টে একটু কাজ করছে, দেখায়নি রেন্টের কি কাজটা করছে। দেখো রেন্ট এখানে ছিল হলো ১৮,০০০ আর আমাদের সমন্বয় ২টা সম্পদ ছিল নাকি, অর্থাৎ এই যে আমরা ৮,০০০ টাকার কি ছিল, ডেবিটে ছিল। এই জন্য আমরা কি করতে হবে, রেন্ট এক্সপেন্সটাকে সমন্বয় করে নিয়েছি এখানে। যেখানে যে ১০,০০০ লিখছি কিভাবে লিখছি, ছিল হলো ১৮,০০০ আর এই ১৮,০০০-এর মধ্যে অ্যাডভান্স ছিল হলো ৮,০০০, বাকিটা আমাদের খরচ। ঠিক আছে। ইউটিলিটিজ একটু চেক করি যে কোনো সমন্বয় ছিল কিনা। ইউটিলিটিজের টাকা কত ছিল? ২,৮০০। এখানে ২,৮০০ বসাইছে। এরপরে দেখো সাপ্লাইজ,
সাপ্লাই ছিল 8,000, এখানে লিখছি কত, সাপ্লাই 5,000। কেন 5,000 লিখছি, কারণ মোট 8,000 টাকা থেকে সমন্বয় করছিল 3,000 টাকা। এই যে মোট 8,000 আর সমন্বয় ছিল 3,000, কিভাবে বুঝলাম, কারণ ওই যে দুইটার পার্থক্য, সাপ্লাই ছিল 4,000 আর এখানে কত 7,000, পার্থক্য কত 3,000, ওই 3,000টা এখান থেকে বাদ যাবে। আমার দেখতে হবে কতটুকু খরচ হয়েছে, খরচটুকুর কাজ করতে। স্যালারিস এর কোনো চেঞ্জ হয়েছে, স্যালারি 39,000 ছিল, আর এই যে 10 টোটাল 49,000 হবে, অর্থাৎ 39,000 যোগ 10,000, টোটাল 39,000 টাকা। ঠিক আছে, এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে রেওয়া মিলে কোন জায়গায় কি আছে এবং সমন্বয়ে কোন জায়গায় কি করছি, ওই অনুযায়ী যোগ বিয়োগ করে নামাতে হবে। বুঝতে পারছি? সামনে আগাবা নাকি এই পর্যন্তই রাখবা? হ্যালো, 7 নাম্বার দেখবা? স্যার এই পর্যন্তই থাকুক, তিনটা করেই করি। ঠিক আছে, আজকে